ইডি সিবিআই এর অতি সক্রিয়তার প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ রাজ্য সরকারের। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে এই আলোচনায় অংশগ্রহণ করে প্রতিবাদ করতে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রীকে। কিন্তু বিরোধীদের অভিযোগ, যেখানে চোখের সামনেই হচ্ছে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস, সেখানে কিসেরই নিন্দা প্রস্তাব আনছে শাসক দল। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপেই হচ্ছে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, চিটফান্ডের মতো একের পর এক দুর্নীতির পর্দাফাঁস। সোমবারও নিয়োগ দুর্নীতিকাণ্ডে নিজাম প্যালেসে জেরার সময় এসএসসি প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে সিবিআই। একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে যেমন মিলেছে কোটি কোটি টাকা, ঠিক তেমনই সিবিআই তৎপরতায় শাসক দলের মন্ত্রী ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির হদিশ। হাজতবাসে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতা মন্ত্রী সহ শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতো প্রশাসনিক আধিকারিকরাও। কিছুদিন আগেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে 100 কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশের বিস্তারিত বিবরণ দিয়ে ব্যাংশাল কোর্টে চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নজিরবিহীনভাবে ট্রাঙ্কে করে আনা হয়েছিল চার্জশিট। কেন্দ্রীয় এজেন্সির এই সাফল্য শাসক দলের চোখে এজেন্সির অতি সক্রিয়তা। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিধানসভায়। এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তথ্য সহ তুলে ধরে দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে শাসক দলের জনপ্রতিনিধিদের হেনস্থা এবং গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাদের প্রতি একই অভিযোগ থাকলেও তার প্রতি নরম মনোভাব দেখানো হচ্ছে। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নজিরবিহীনভাবে সক্রিয়তা বেড়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির। গণতান্ত্রিক পদ্ধতিতে না পেরে নির্বাচিত সরকারকে হেনস্থা করে চক্রান্ত করে সরকার ভাঙার চেষ্টা চলছে। সরকার পক্ষ একটি প্রস্তাব আনছে এবং সেটি কেন্দ্রীয় সরকারের গায়ে লাগছে, ফলে তাদের দল সেটা বিরোধিতা করবে। এই অতি সক্রিয়তা, এটা তো খুব একটা সাদা বাংলার মানুষ তো সেটা জানেন। সেম ভিডিও ফুটেজ, ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি অ্যারেস্ট, আর শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বেঁচে গেল। সেই কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাত নিয়ে তো প্রশ্ন আসবেই। তো সেগুলো প্রস্তাবে আসছে, ওদের যদি মনে হয় বিরোধিতা করার ওদের গায়ে লাগছে তো করবে। প্রসঙ্গত, কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠকেও এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, বিজেপির এজেন্সি রাজনীতি চাই না, চাই কর্মসংস্থান। বিজেপির এই যে এজেন্সি রাজনীতি চলছে, এজেন্সি চাই না, চাকরি চাই, স্লোগান একটাই। টেন্ডেন্সি হচ্ছে কর্মসংস্থান আর ওদের হচ্ছে কর্মসংকুচন। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, নিরপেক্ষ এজেন্সির তদন্ত প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলে কি প্রমাণ করতে চাইছে শাসক দল? আদালতের নির্দেশে চলা তদন্তে চোখের সামনে মন্ত্রী ঘনিষ্ঠদের এত বিপুল সম্পত্তির হদিশ, চার্জশিট অনুযায়ী দুর্নীতির সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ শাসক দলের নেতা মন্ত্রীদের। তা কি অস্বীকার করছে শাসক দল? শাসক দলের নেতা মন্ত্রীদের আসল স্বরূপ ফুটে উঠছে বলেই কি এই ধরনের প্রস্তাব পেশ? যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিপন্থী এবং সংবিধান বিরোধী এরকম বিল পেশ পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে কোনো দিন হয়নি, দাবি গেরুয়া শিবিরের। সিবিআই বা ইডির যে ক্ষমতা, সেই ক্ষমতা, তার যে কার্যপদ্ধতি সংবিধান নির্দিষ্ট করে দিয়েছে। 27 জুলাই 2022 সুপ্রিম কোর্ট ইডিকে যে অধিকার দিয়েছে তাতে কোনোভাবে প্রভাবিত হবে না। পশ্চিমবাংলার মিডিয়াগুলোতে 169-এ রেজুলেশন পাস হলো। ডাইরেক্টর সিলেকশনটা পলিটিক্যালি হয় না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকেন, পিএম চেয়ার করেন। পার্টি চোরেদেরকে বীরের সম্মান দিচ্ছে, এর থেকে লজ্জা রাখার জায়গা কোনো নেই। লজ্জাজনক বিষয়, কেন্দ্র সরকারের এজেন্সির বিরুদ্ধে প্রস্তাব আনা। এই বাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা কোনো ঘটেনি। অনেক কিছুই ঘটছে বাংলার ইতিহাসে, এই মুখ্যমন্ত্রীর আমলে, এই সরকারের আমলে। তবে চিন্তা নেই, যতই সিবিআই ইডির বিরুদ্ধে প্রস্তাব আনুন না কেন, চোরেরা তো পুলিশের বিরুদ্ধে প্রস্তাব আনবে, এটাই স্বাভাবিক। আজকের দিন পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সংবিধান বিরোধী, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চিন্তাভাবনার পরিপন্থী এবং গোটা সংসদীয় ব্যবস্থার বিপরীতে একটা নিন্দা প্রস্তাব আজকে বিধানসভায় নিয়ে আসা হয়। তৃণমূল কংগ্রেস যদি মনে করে এই তদন্ত প্রক্রিয়া যা আদালতের নির্দেশে হচ্ছে তা পক্ষপাতদুষ্ট কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা ছিল।
শাসক দল যাই করুক না কেন দলমত নির্বিশেষে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা ছাড় পাবেন না, দাবি বঙ্গ বিজেপি নেতাদের। তৃণমূলের সমস্ত দাদাগিরি, সমস্ত দাবদাপানি সব শেষ হয়ে গেছে, এখন গোয়ালে ঢুকে গেছে। রাস্তায় নেমে আন্দোলন করা, ডিলিমিটেশন বন্ধ করো, সিএ তুলে দাও, এসব হলো। এখন আর রাস্তায় আন্দোলন নাই, কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নাই, চোর নিয়ে পার্টি চলছে। সেই জন্য ওই মেজরিটি আছে, বিধানসভায় একটা প্রস্তাব নেবে, তাতে কি যায় আসে। সিবিআই সম্পূর্ণ একটা নিরপেক্ষ জায়গায় তারা রয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, তারা নিরপেক্ষভাবে তদন্ত করছে। সেখানে যারা দোষ করবে তারা কেউ পার পাবে না, দোষীদের শাস্তি হবে। সেখানে কে কোন দলে সেটা দেখা হয় না। সব মিলিয়ে এজেন্সির সক্রিয়তা নিয়ে বিধানসভায় যতই নিন্দা প্রস্তাব আনুক শাসক দল, আদালতের নির্দেশে চলা তদন্তে নিজস্ব পথেই এগিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুবীরেশ ভট্টাচার্যের গ্রেপ্তারিতে তা স্পষ্ট হয়ে গিয়েছে সোমবারও। আগামী দিনে ফের এই নিয়েই রাজ্য রাজনীতি যত তোলপাড়ি হোক না কেন, এজেন্সি চলবে তার নিজের পথেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বিধানসভায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, নারদা সারদা নিয়ে ববি, সুব্রত দাস সবার বাড়িতে রেড হয়েছে। ৩-৪ মাসে ১০৮টা কেস করেছে কেন্দ্রীয় এজেন্সি। আপনাদের প্রধানের বাড়িতে কটা রেড হয়েছে? পাল্টা বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, ২০১৮ সালেই চোরেদের সরকারের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সিবিআই তদন্তের অনুমোদন প্রত্যাহার করে নেন, কারণ তখন তারই ভাইপো কয়লা, বালি, গরু চুরিতে হাত পাকিয়েছে। ২০১৮ সালে চোরেদের সরকারে যিনি নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি, তিনি সিবিআইকে অনুমতি দেওয়ার যে বিষয়টা ছিল প্রত্যাহার করে নেন। সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, রেল, পোর্ট, এয়ারপোর্ট, এইমস, এইসব জায়গা ছাড়া অন্য জায়গায় ইনভেস্টিগেশন বা অ্যাকশন নিতে গেলে রাজ্য সরকারের যে অনুমোদনের বিষয় থাকে সেটা 18 সালে তিনি প্রত্যাহার করেন। তার কারণ উনার গুণধর ভাইপো ততক্ষণে কয়লা, বালি, গরুতে হাত পাকিয়েছেন। রাজ্যে ইডি সিবিআই তদন্তের বারবারন্ত নিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, আমি বিশ্বাস করি না এসব নরেন্দ্র মোদী করছে বিজেপির নেতারা। তা নিয়ে কটাক্ষ করে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, দুর্নীতিগ্রস্তরা এসব করে পার পাবে না। আমাদের প্রধানমন্ত্রী ইন কোশ্চেন অফ করাপশন জিরো টলারেন্স। অর্থাৎ করাপ্টেড যারা, তারা যেভাবেই যাই চেষ্টা করুন না কেন, এতে কোনো লাভ হবে না। এদিন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে নরেন্দ্র মোদীর নাম না আনায় কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তার মতে, বিপদে পড়েই এখন দাদা পায়ে পড়ি রে। দুদিন পর অমিত শাহকে ডেকে মালপোয়াও খাওয়াবেন। তৃণমূলের চুরি চচ্চড়ি সব ধরা পড়ে গেছে। বিপদে পড়েছে, এই জন্য দাদা পায়ে পড়ি রে বলে এখন মোদির কাছে ছুটে গিয়েছিল। মোহনবাগান থেকে ছুটে গেছে, দুদিন পরে অমিত শাহকে ডেকে মালপোয়া খাওয়াবে, যেরকম বাজপেয়ীকে খাইয়েছিল। তৃণমূলের এই চুরি জচ্চুরি ধরা পড়ে গেছে। আর এই চুরি জচ্চুরি, দুর্নীতি, দুষ্কৃতির চক্র করতে পারত না যদি মাথার ওপরে আরএসএস বা বিজেপির হাত না থাকতো। মোদি আর দিদির মধ্যে কোনো ফারাক ছিল না, এখনো নেই। এখন দিদিকে বাঁচতে হবে ইডি সিবিআই থেকে, তাই বেশি বেশি করে মোদির গুণগান করতে হবে। তো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, দিদি একদিন এই বাংলায় ভোটের সময় মোদির বিরুদ্ধে বিষাদগার করে বললেন যে মোদিকে দড়ি দিয়ে বেঁধে ঘোরাবো। মনে করে দেখো, এখন সেই মোদিকে ভালো লাগছে। কারণ গত ভোটে মোদি আর দিদির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে মোদি উপকৃত হয়েছে, দিদি উপকৃত হয়েছে। তাই এরা পরস্পরের বন্ধুত্বটা আজকের নয়, যেটা ধামাচাপা ছিল, প্রকাশ পাচ্ছে। এখন দিদিকে বাঁচতে হচ্ছে ইডির হাত থেকে, সিবিআইয়ের হাত থেকে। তাই আরো বেশি বেশি করে মোদির গুণগান করতে হবে, ভজনা গাইতে হবে। হতাশা এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। কটাক্ষ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। হতাশা এবং পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখছেন। যে নরেন্দ্র মোদীকে তিনি তুই বলে সম্বোধন করেছেন, যে নরেন্দ্র মোদীকে তিনি কোমরে দড়ি পরিয়ে ঢুকিয়ে দেবার কথা বলেছেন, যে নরেন্দ্র মোদীর সম্পর্কে বাছা বাছা অপশব্দ প্রয়োগ করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী থেকে শুরু করে একদম নিম্ন স্তরের নেতা পর্যন্ত, আজকে তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। বিজেপি এক,
বিজেপির দিল্লি বাংলা বলে কিছু হয় না, পুরোটাই ভারতীয়। যিনি নরেন্দ্র মোদী, তিনি অমিত শাহ, তিনি জেপি নাড্ডা, আবার তিনি এখানে ডক্টর সুকান্ত মজুমদার। লাইনটা একটাই। তার ওপর ওঠা অভিযোগ নিয়ে বিরোধী দলনেতাকে তুই সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, তোকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ কর, পারবি না। ব্যক্তিগত আক্রমণ এবং একজন বিরোধী দলনেতাকে বিধানসভায় তুই সম্বোধন করা নিয়ে শুভেন্দু অধিকারী জানান, বিধানসভায় এর আগে এই ঘটনা ঘটেনি। আমরা আজকে পীড়িত হয়েছি। আমরা জানি মুখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান ঠিক থাকে না। আমরা অনেক সময় বলেছি যে যার যা মানসিকতা সে সেই মানসিকতায় বক্তব্য রাখবে। আমাকে পার্সোনাল অ্যাটাক যেভাবে তিনি করেছেন, যেভাবে বিরোধী দলনেতাকে তুই তাকারি করেছেন, এটা এই বিধানসভায় কখনো ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবাবু, পরবর্তীকালে যারা যারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা হয়েছেন, ইভেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, আমার মনে হয় না তাদের কাছ থেকে কিছু শিখেছেন। ওনাকে আমরা আপনি বলে সম্বোধন করি, উনি বিরোধী দলনেতাকে তুই বলে সম্বোধন করেন, পার্সোনাল অ্যাটাক করেন। এদিন শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, কত ফ্ল্যাট আছে, কত পেট্রোল পাম্প আছে, সবকিছুরই তদন্ত হোক। পাল্টা শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রীর জন্মের আগে থেকে তাদের ব্যবসা, সবকিছুরই আয় কর দেন তারা। ওগুলো প্রমাণ দিয়ে বলতে হবে। ওনার মতো কি অজন্তার হাওয়াই চুটি পার্টি আমি নাকি? ওনার জন্মের আগে থেকে আমার বাড়ির সব বিজনেস আছে, আমরা ইনকাম ট্যাক্সে দিই। ওনার না আছে প্যান কার্ড, না আছে ইনকাম ট্যাক্স। ওনার ভাইপো 70 কোটি টাকার যে বাড়িটা তৈরি করেছে, হোয়াট ইজ হিজ প্রফেশন? উনি এখন সাধু সেজেছেন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিচ্ছেন না? ইলেকটোরাল বন্ড ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের। তবে এদিন বিধানসভায় আক্রমণই শুধু নয়, বিরোধীদের বেঞ্চে গিয়ে পুজোর শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়কদের কাছে গিয়ে হাত জোর করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পাল্টা হাত জোর করে শুভেচ্ছা জানান শুভেন্দু সহ বিরোধীরাও। মুখ্যমন্ত্রীকে প্রতি নমস্কার করেছেন বিজেপি বিধায়করা। এই সংস্কৃতিতেই বিজেপি অভ্যস্ত, জানান বিরোধী দলনেতা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সদলীয় বিধায়কদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাক্যলাপ করেছেন। আমাদের বিজেপি বেঞ্চের দিকে এসে নমস্কার করেছেন। আমরা ওনাকে প্রতি নমস্কার করেছি, কারণ বিজেপি এই সংস্কৃতিতেই অভ্যস্ত। উল্লেখ্য, বহুদিন পর বিধানসভায় মুখোমুখি মমতা শুভেন্দু, আর এর মধ্যেই বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রীর টুইট সম্বোধন হয়ে গেল এক নজিরবিহীন ঘটনা। তবে সবশেষে উভয়ের মধ্যে সৌজন্য বিনিময় আদতে কি সৌজন্যের রাজনীতিরই বার্তা দিল, নাকি ভবিষ্যতের বড় লড়াইয়ের আগে এক মহড়া হয়ে গেল এদিন, তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এবার নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন সুবীরেশ ভট্টাচার্য। বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। রাজ্যে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন কর্তা। এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এর আগে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাসভবন এবং বাসড্রোনির বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন বহু যোগ্য প্রার্থীর চাকরি হয়নি বলে অভিযোগ। কেন যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি হলো না, সে ব্যাপারে সোমবার নিজাম প্যালেসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেননি সুবীরেশ ভট্টাচার্য। এছাড়াও তার নানান বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছেন সিবিআই কর্তারা। সেই কারণেই তাকে বেলা 3:15 নাগাদ গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে এই প্রথম কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যকে গ্রেফতার করা হলো এই এসএসসি দুর্নীতিকাণ্ডে। দেখো, যেমনটা ইতিমধ্যে সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে আজকে সকাল 11টার সময় সিবিআইয়ের তরফ থেকে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই তাকে যে তলব করা হয়েছিল ঠিক সেই সময় মতো 11টার সময় তিনি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে উপস্থিত হন এবং তারপর টান তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এসএসসি দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে। তার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বাম শিবিরের দাবি, কেউ সত্যি কথা বলছেন না, তাই গ্রেপ্তার হচ্ছেন।
এরা যে গ্রেপ্তার হবেন এটা কিন্তু খুব সাধারণ বুদ্ধির লোকই এটা বুঝতে পেরেছিলেন। এরা সমস্ত পরিকল্পনা করে দুর্নীতি করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এরা কেউ সত্য কথা বলছেন না, এবং সত্য কথা বলছেন না বলেই এদের গ্রেপ্তার করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সুবীরেশ বাবু বলুন, কল্যাণময় বলুন বা এসপি সিনহা বলুন, সকলেই বলছেন ওপরওয়ালা জানেন, ওপরওয়ালার নির্দেশে হয়েছে। এদের ওপরওয়ালাকে, এদের ওপরওয়ালা একমাত্র মুখ্যমন্ত্রী। কংগ্রেস শিবিরের মতে এরা ভদ্রলোকের মুখোশ পরে মানুষকে লুট করেছে। তো চোরদের রাজ্যে রূপান্তরিত হয়েছে দিদির দয়ায়, আর কিছু তো বলার নেই। সৌজন্য দিদির দুর্নীতির রাজ্যে রূপান্তরিত হয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি যে বিষবৃক্ষ রোপণ করেছিলেন, সেই দুর্নীতির বিষবৃক্ষের শাখা প্রশাখা বিস্তারিত হয়ে আজ এই বাংলার কোনায় কোনায় পৌঁছে গেছে। সেখান থেকে দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা ভদ্রলোকের মুখোশ পরে এই বাংলার বেকার যুবকদের লুট করেছে। গেরুয়া শিবিরের মতে বাংলার মানুষ হিসেবে লজ্জা লাগছে। আমরা যতই যাই হোক, আমরা হয়তো তির্যক মন্তব্য করছি, আমরা হয়তো কটাক্ষ করছি, কিন্তু আমরা তো বাংলার মানুষ। বাংলার মানুষ হিসেবে এটাতে আমরা লজ্জিত হচ্ছি। পুরো শিক্ষা দপ্তরটাই আজকে জেলে। দুর্নীতির দায়, চুরির দায়, যাদের মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, যে ভিসি মানে একটা শ্রদ্ধার পাত্র, মানে সমাজ যাকে সম্ভ্রম দেয়, সেই মানুষগুলো সব চোর এখানে প্রমাণ হয়েছে। আজকে এটা একদিকে অত্যন্ত লজ্জা দুঃখের দিন, কিন্তু তার পাশাপাশি এটাও আজকের দিনে আমাদের কাছে আনন্দের যে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত শিক্ষিত মানুষ, একটা বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতন এত উচ্চ পদে আসীন একজন মানুষ এইভাবে চাকরি চুরির দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা পুরো শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। নিয়োগ দুর্নীতির তদন্ত যত গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, ততই তাদের জালে ধরা পড়ছেন একের পর এক প্রভাবশালী। এখন দেখার অপেক্ষায় বসে থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ কবে হয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে 100 কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। সোমবার ব্যাংশাল আদালতে চার্জশিট জমা দিয়ে তার বিস্তারিত বিবরণ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এদিন 2টি ট্রাঙ্ক ভর্তি করে চার্জশিট নিয়ে আদালতে রওনা দেন ইডি আধিকারিকরা। মোট 172 পাতার চার্জশিট, সঙ্গে রয়েছে মামলার নথি। 6টি কোম্পানির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম এবং 43 জন সাক্ষীর নাম রয়েছে চার্জশিটে। এই 6টি কোম্পানি হল ইচ্ছা এন্টারটেনমেন্ট, সিম্বায়োসিস মার্চেন্টস, অপা ইউটিলিটি সার্ভিসেস, অনন্ত টেক্সফ্যাব, ভিউমোর হাইরাইজ ও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং। চার্জশিট জমা করার সঙ্গে সঙ্গে আদালতের কাছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানায় ইডি। 8 জনের নাম আছে, 2 জন পার্থ আর অর্পিতা, বাকি 6 জন হচ্ছে কোম্পানি। আচ্ছা, কি অভিযোগ, কোন ধারায় অভিযোগ ধারা হচ্ছে 3 and 4 পার্থ অর্পিতা PLM অ্যাক্ট, আর যে কোম্পানি আছে সেকশন 70 PLM অ্যাক্ট। পাতা চার্জশিট 172 পাতা চার্জশিট, টোটাল উইটনেস আছে 43, লিস্ট অফ ডকুমেন্টস পেজেস 143 আমরা 58 দিনের মাথায় চার্জশিট সাবমিট করলাম। ঠিক আছে, চার্জশিটে যা রিমান্ডে আছে, যা ডকুমেন্টস আমরা পেয়েছিলাম সেগুলি আমরা চার্জশিটে জমা দিয়েছি। প্রেস রিলিজ করে এদিন ইডি জানায়, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রথম সার্চ অ্যান্ড সিজারের মাধ্যমে খোঁজ মিলেছিল 49.80 কোটি টাকার সম্পত্তি। তার মধ্যে দামি সোনার গয়না যেমন ছিল, তেমনই ছিল 5.08 কোটি টাকার 2টি ফ্ল্যাটও। অন্যদিকে দ্বিতীয় পর্বে অভিযান চালিয়ে ইডি কর্তারা হদিশ পেয়েছেন 48.22 কোটি টাকার সম্পত্তি। এছাড়াও 35টি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে মিলেছে 7.89 কোটি টাকা। এছাড়াও শহরের বুকে দামি ফ্ল্যাট, ফার্ম হাউস ও জমির সন্ধান মিলেছে। এগুলি এসএসসি দুর্নীতির টাকায় পার্থ ও অর্পিতা কিনেছিলেন বলেই আদালতে দাবি ইডি। ইডি সূত্রে খবর, মোট 103.10 কোটি টাকার সন্ধান মিলেছে।
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কেই মাস্টারমাইন্ড বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। পার্থকে 5 দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, রবিবার পার্থ চট্টোপাধ্যায়কে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানে তিনি বলেন, শিক্ষা দপ্তর থেকে যে ফাইল আসতো শুধুমাত্র সেই ফাইলে সই করতেন তিনি। শিক্ষা দপ্তরের আধিকারিকদের তিনি বিশ্বাস করতেন, তবে তাদের দায়ভার নিতে তিনি রাজি নন। তাই এবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই কর্তারা। প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, বিধান নস্কর, মেঘা রায় ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। হাইকোর্টে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির 31 জন উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা। ইউজিসি সহ মামলায় যুক্ত যে সমস্ত পক্ষ এখনো হলফনামা জমা করেনি তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ, যার ফলে পদ হারান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তারপরেই সোমবার 31 জন উপাচার্যের নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, 2019 সালে বিধানসভায় পাশ হওয়া বিলের নিরিখেই উপাচার্য নিয়োগ হয়েছে, কোনো বেআইনি নিয়োগ হয়নি। এরপর ইউজিসি সহ মামলায় যুক্ত যে সমস্ত পক্ষ এখনো হলফনামা জমা দেয়নি তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি 21শে নভেম্বর। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। জিতেন্দ্র তিওয়ারি যে হাইকোর্টের পথে যাচ্ছেন তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার হাইকোর্টের কাছে কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্ত বন্ধ করার আবেদন জানান তিনি। আবেদন গ্রহণ করে আদালত। এই সপ্তাহেই হতে পারে শুনানি। গত শুক্রবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পাঠিয়েছিল সিআইডি, কিন্তু হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ইমেল মারফত সে কথা সিআইডিকে জানান তিনি। 2020 সালে রানীগঞ্জের অন্ডাল থানার একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে ডেকে পাঠিয়েছিল সিআইডি। সেই সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি আসানসোল পুর নিগমের মেয়রও ছিলেন। কিন্তু 2.5 বছরের পুরনো মামলায় কেন তাকে ডাকা হয়েছে প্রশ্ন তার। ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে কয়লা পাচার নিয়ে সিআইডি তৎপরতায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, এটা তো আমরা শুধু আমাকে না, আমাদের দলের বেশ কয়েকজনকে এভাবে তলব করা হয়েছে, কিন্তু যে অপরাধকে নিয়ে অলরেডি কোর্টের নির্দেশে একটা তদন্ত চলছে, সিবিআই যেটা তদন্ত করছে কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন, সেখানে যদি কারো কিছু বলার থাকলে সে এজেন্সিকে গিয়েই বলতে পারতো। আলাদা করে এটা আমার তদন্ত করা হচ্ছে এবং অ্যাজ উইটনেস আমাদেরকে ডাকা হয়েছে। অ্যাজ ডিউটিফুল সিটিজেন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এজেন্সি যখন ডেকেছে আমরা নিশ্চয়ই কোঅপারেট করব, কিন্তু একটা মনে প্রশ্ন তো তৈরি হচ্ছেই যে হঠাৎ করে এটা কেন। 2000 সালের মামলা 2022-এর শেষের দিকে 2 বছর পর ওনাদের মনে হলো যে আমরা বিজেপিতে যারা আছি তারা এই কেসের সাক্ষী হতে পারি, আমাদের কাছে কিছু তথ্য আছে। হঠাৎ 2 বছর পর ওনাদের মনে হলো এবং আমাদেরকে ডাকা হচ্ছে। তো ডাকতেই পারেন, ঠিক আছে। ডিউটিফুল সিটিজেন আমরা ইনভেস্টিগেশনে কোঅপারেট করব। বিভিন্ন মহলের মতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করতে চেষ্টা করছে সিআইডি। জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে গিয়েছেন বলেই তাকে এমন হেনস্থা করা হচ্ছে বলেও মনে করছেন অনেকে। তবে সিআইডি হাজিরা এড়ালেও কলকাতা হাইকোর্টের পথে হাঁটলেন দাপুটে রাজনৈতিক নেতা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।